আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি যেহেতু পরিশ্রম করেছি, আল্লাহ আমার ভাগ্যে কিছু না কিছু একটা লিখবেন। আমি যদি নিজে আমার পড়াশোনাটা ঠিক রাখতে পারি, স্কুল কি করলো কলেজ কি করলো ওটা হচ্ছে দেখার বিষয় না। আমিও ফোন অ্যাডিক্ট ছিলাম, কিন্তু আমি সেটাকে কাজে লাগিয়েছিলাম, আমি পড়ার ক্ষেত্রে কাজে লাগিয়েছিলাম। আমি একটাই কথা বলবো, তুমি সারা বছর যা করো না করো পরীক্ষার আগে আসলে একটু হাত পা ধুয়ে একটু পড়তে বসো, তখন হচ্ছে ফোন টোন দূরে রেখো। যে একই পরিবার থেকে দুইটা মেয়ে মেডিকেল অধ্যয়নরত, এটা আসলে বলে বোঝানো যাবে না, মনের ভাব এভাবে প্রকাশ করা যাবে না। আপনারা দোয়া করবেন ওরা যাতে সাফল্যের সাথে ওদের এমবিবিএস কোর্স কমপ্লিট করে ওরা ভালো মতো মানব সেবা নিয়োজিত হতে পারে, সবাইকে সেবা দিতে পারে, যেন ভালো মানুষ হতে পারে। আমি এই দোয়া সবার কাছে চাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর শ্যামপুরে। আজকে আমরা এমন এক জায়গায় এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে দুই মামুনি দাঁড়িয়ে আছেন। তারা গর্বিত বাবা মার দুই সন্তান, দুই সহোদর বোন। এই দুই মেধাবী মুখ এখন কিন্তু মেডিকেল পড়ুয়া ছাত্রী। আমরা তাদের কাছেই জানতে চাইবো তারা কিভাবে তারা মেডিকেলে গেলেন। আপনার নাম? তাবাসসুম খান অদ্রি। কোথায় পড়াশোনা করছেন? এখন হচ্ছি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে 3rd ইয়ারে। স্কুল ছিল শ্যামপুর বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ হচ্ছে গিয়ে কবি নজরুল গভট কলেজ। আমি হচ্ছে তাসনভা খান ঐশী। আমি এখন মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস ফার্স্ট ইয়ারে, এবং আমি শ্যামপুর বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুল এবং কলেজ কমপ্লিট করেছি। এসএসসিতে হচ্ছে আমার জিপিএ 5 ছিল, এইচএসসিতেও জিপিএ 5 গোল্ডেন সহ। এবং ছোটবেলা থেকে আমার লক্ষ্য ছিল যে আমি হচ্ছে ডাক্তার হব, এমবিবিএস করে একজন ভালো ডাক্তার হব, কোনো একটা দিকে আগাবো। এবং ছোটবেলা থেকে শুধু যে আমার লক্ষ্য এরকম না, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই থাকতো বলতো যে মা তুমি তো খুব ভালো রেজাল্ট করছো, তুমি বড় হয়ে ডাক্তার হও। মানে সবাই একটা, মানে আমার লক্ষ্য কি ওটা না দেখে সবাই মন থেকে এটাই দোয়া করতো যেন আমি ডাক্তার হই। আসলে সত্য কথা বলতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না কখনো। আমার ইচ্ছা ছিল আর্মিতে যেতে অথবা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আর্মিতে যেতে পারিনি কারণ ফিজিক্যাল কিছু প্রবলেম ছিল, তো এটার জন্য আর্মিতে যাওয়াটা প্ল্যান ক্যান্সেল করার পর ইঞ্জিনিয়ারিং এর দিকে কিছুটা ঝুঁকেছিলাম, কিন্তু শেষমেশ দেখা গেছে যে এইচএসসির পর ফ্যামিলি থেকে সবাই বললো যে তুমি ডাক্তারের দিকে যাও। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, কারণ অত বেশি প্রিপারেশন নাও হয়নি, ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখি পরিবার কি বলে, একটু দেখি ট্রাই করি। তো ওইখান থেকে অনুপ্রেরণা বলতে আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার, ইচ এন্ড এভরি মেম্বারই হচ্ছে গিয়ে আমাকে ডাক্তার হওয়ার জন্যই মানে অনুপ্রাণিত করেছে। আর ঢাকা শহরে হচ্ছে বাকি সবগুলা স্কুল কলেজের তুলনায় সবাই ভাবে যে হচ্ছে শ্যামপুর বহুমুখী হাই স্কুলের নামও শোনা যায় না, এই জন্য শ্যামপুর বহুমুখী হাই স্কুল অনেক হচ্ছে লো লেভেলের স্কুল বা কলেজ। বাট আমার কাছে সেটা মনে হয় না, আমার স্কুলটা হচ্ছে আমার কাছে গর্বের বিষয়। এবং এখান থেকে দেখা গেছে কি যে আগেও আমার অনেক সিনিয়র, অনেক ভাইয়া আপুরা অনেক ভালো ভালো জায়গায় আছে, তাদের গল্পগুলো সব জায়গায় হচ্ছে তুলে ধরা হচ্ছে না, এই জন্য এই শ্যামপুর বহুমুখী হাই স্কুলের নামটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে না। কিন্তু আসলে আমি এই স্কুল থেকে যে বের হয়েছি আমি এটা নিয়ে খুব গর্ববোধ করি। না, সত্যি কথা বলতে গেলে এরকম কখনো প্রেশার নিজেকে ফিল করতে দেইনি যে সহোদর ভাই বোন অনেক ভালো কিছু হয়ে গেছে, আমি এখনো কিছু হতে পারছি না, আমার এখনো অ্যাডমিশন টাইম বাকি, কি হবে ভবিষ্যতে সেটাও জানি না। আমি নিজেকে যতদূর পেরেছি রিল্যাক্স রাখার চেষ্টা করেছি, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি যেহেতু পরিশ্রম করেছি, আল্লাহ আমার ভাগ্যে কিছু না কিছু একটা লিখবেন। তো এই ভরসায় আমি পড়তেছিলাম। এটা হচ্ছে শুরু থেকে আমার এরকমই ছিল যে স্কুলে যা পড়ায় ওটা হচ্ছে গিয়ে আমার জন্য এক্সট্রা, বাসায় আমি পড়বো ওটা হচ্ছে আমার মেইন। আমি যদি নিজে আমার পড়াশোনাটা ঠিক রাখতে পারি, স্কুল কি করলো কলেজ কি করলো ওটা হচ্ছে দেখার বিষয় না। স্কুল কলেজ থেকে আমাকে গাইডলাইনটা ধরাই দিল যে অর্জুন তুমি এভাবে পড়ো এভাবে পড়ো, সেই গাইডলাইন অনুযায়ী চললে হচ্ছে আমার পড়াটা আরো ভালো অনেক ফাস্ট হয়ে আগাতে পারে আর কি। স্কুল থেকে আমি এই অনুপ্রেরণাটা একদম শুরু থেকে পেয়েছি। আমার প্রত্যেকটা টিচার হচ্ছে আমাকে ওইভাবে গাইডলাইন দিয়েছে, এবং আমার কোচিং যেটা ছিল ব্রাইট ফিউচার একাডেমিক কোচিং, ওইখান থেকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টিচার আমার প্রতি এক্সট্রা কেয়ার করেছে। প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি তাদের একটা এক্সট্রা কেয়ার থাকে যে তারা কোথায় যাবে না যাবে, তাদের লক্ষ্য কি, সেই লক্ষ্য অনুযায়ী টিচাররা হচ্ছে অনেক হেল্পফুল, মানে একটা মেন্টালিটি প্রকাশ করে। তারা হচ্ছে গিয়ে পড়াশোনার জন্য যতটুকু হেল্প করা লাগে সাজেশন দেওয়া, গাইডলাইন দেওয়া, তারপর হচ্ছে কুইজ করা, তারপর এক্সাম নিয়ে কতটুকু পড়াশোনা হচ্ছে সেটা যাচাই করা, একদম পারফেক্ট একটা হচ্ছে গিয়ে গাইডলাইন হচ্ছে গিয়ে তারা দেয়। অ্যাডমিশনের সময় দেখা গেছে যে সবকিছু একদম কাট অফ করে দিয়েছিলাম, যে একদম ফ্রেন্ডস থেকে শুরু করে মোবাইল সবকিছু বাদ দিয়ে জাস্ট পড়ালেখাই করছিলাম। এবং 5 মাস পর, অলমোস্ট প্রায় 5 মাস পর যখন এক্সাম হয়েছে, এক্সামের দিনও মোটামুটি শিওর ছিলাম যে যা এক্সাম দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, ভালো কিছু হবে। রেজাল্ট পর্যন্ত কাউকে বলি নাই যে খুব একটা ভালো এক্সাম দিছি, মানে একটু কাইন্ড অফ সারপ্রাইজ দিতে চাইছিলাম সবাইকে। তো
তো যাই হোক রেজাল্টের দিন ঠিকই সারপ্রাইজটা দিতে পারছিলাম যে ঢাকার মধ্যে আছি, কারণ ও যখন বরিশালে চান্স পাওয়ার পর চলে গেছে তখন বাসাটা অনেকটা খালি হয়ে গেছে, কারণ আম্মুর ফেভারিট চাইল্ড। তো দেখা গেছে যে আম্মু পুরাই মানে আম্মু কাইন্ড অফ মানে শক হয়ে গেছে যে আমার মেয়েটা চলে গেল, ওইখানে কি করতেছে, ও কেমন আছে, ও কি খাচ্ছে, ও কি করছে, ও ঘুমাচ্ছে, ও পড়ছে। তো মানে আমি চাচ্ছিলাম না যে ঢাকা ছাড়তে চাচ্ছিলাম না, মানে ফ্যামিলিকে ছাড়া থাকাটা একটু কষ্ট, এটার জন্য আর কি যতটুকু ট্রাই করছি যে ঢাকার মধ্যে যেন কিছু একটা হয়, এবং আল্লাহ আমার মানে মনের আশাটা পূরণ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। শুধু পড়াশোনায় যে ছিলাম এরকম না, আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসও ছিলাম, ক্যাবিনেটেও নির্বাচিত হয়েছিলাম। আমার নাচে তো আমি একদম শুরু থেকে একদম ডান্সের সাথে জড়িত। একদম আমি একেবারে ছোট থাকতে হচ্ছে আমি নাচে পারফর্ম করা শুরু করি, এই স্কুল ছাড়া পর্যন্ত এই নাচের ভিতরে আমি ছিলাম। তো বাকি টিচাররা আমাকে অনেক করতেন, যে অ্যাপ্রিসিয়েট করতেন যে আমি পড়াশোনার পাশাপাশি নাচটা এভাবে ধরে রাখছি, তারপর হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ধরে রাখছি। আমি একজন ক্যাডেট ছিলাম ইসে কলেজ লাইফে বিএনসিসি থেকে। তো ওইখানেও হচ্ছে গিয়ে সবাই আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করতো যে শুধু পড়াশোনা দিয়ে হবে না, আমি যেটা করছি ওটাও ভালো, ওটাও অ্যাপ্রিসিয়েট করার মতো, ওটাও চালিয়ে যাও, পড়াশোনার পাশাপাশি দুইটাই তুমি করতে পারবে, এভাবে তারা সবাই আমাকে বলতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিশ্রম করতে হবে, কারণ ভাগ্য উপরওয়ালা লিখে দিয়েছে, তুমি তোমার কাজটুকু করবা, উপরওয়ালা তার কাজটুকু করবে। অ্যাজ আ স্টুডেন্ট তোমাকে তোমার বেস্টটা দিতে হবে, এবং এমন না যে সবসময় শুধু বইয়ের উপর মুখ গুজে থাকতে হবে, তোমাকে আশেপাশের দিকটাও একটু দেখতে হবে, তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের একটু খোঁজ খবর রাখতে হবে, এবং যতটুকু সম্ভব হয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিসও থাকতে হবে। আম্মু অত কিছু বলতো না, বাট বাবা লাইক এই এক্সামে কি করছো, এই এক্সাম এটা কেমন হয়েছে, সব সময়। মানে হচ্ছে বাবা অনেক এইসব দিকে খেয়াল রাখে, যে হচ্ছে কোথায় কম হচ্ছে, কোথায় ঘাটতি রয়ে গেছে, এসব দিকে হচ্ছে গিয়ে একটু ভালোই খেয়াল রাখে। আমি খুব খুশি ওর জন্য। ওর জন্য হচ্ছে আমার আপুরা যারা আছে আমার হোস্টেলে সবাই আমাকে বলে, অদ্রি তোমার বোন কি মুগদায় চান্স পেয়েছে শুনলাম, তখন আমার এত গর্ব ফিল হয় যে না ইয়েস, আমার বোনটা আমার থেকেও একটা ভালো রেজাল্ট করছে। এবং আশেপাশে সবাই এটা নিয়ে অনেক সুনাম করতেছে যে অদ্রির বোনটা তো এরকম এই জায়গায় চান্স পেয়েছে, পুরা পরিবারের গর্ব, দুই বোনই দুইটা মেডিকেলে চান্স পেয়েছে, দুইজনেই ডাক্তার, এভাবে করে যখন বলে খুব ভালো লাগে। মানে আমি হচ্ছে ওর একটু টর্চার করি টাইপ, মানে মার ধর দেই বা একটু গুতা দেই, ভাল লাগতেছে না মাথায় একটা গুতা দিয়ে দিলাম এরকম। ব্যাপারটা হচ্ছে বাবা মার ফেভারিট চাইল্ড হলে যা হয় আর কি, যা খুশি করার সার্টিফিকেট পেয়ে যায়, আর এই দিক দিয়ে সবকিছু টলারেট করতে হয়। মানে আপাতত লক্ষ্য হচ্ছে গিয়ে এমবিবিএস টা খুব ভালো রেজাল্ট নিয়ে, কোনো সাপ্লি টাপলি না পারলে অনার্স নিয়ে হচ্ছে খুব ভালো সম্মানের সহিত পাশ করব। পাশ করার পরে হচ্ছে গিয়ে একটা বিসিএস দিব, বিসিএস দিয়ে যদি টিকে যাই তারপরে হচ্ছে গিয়ে সামনে আগানোর পালা। আমি যে সময় হচ্ছে মেডিকেলে চান্স পাই তখন হচ্ছে পুরো এলাকায় শুধুমাত্র আমি মেডিকেলে চান্স পেয়েছি। তারপরে হচ্ছে কবি নজরুল গভর্নমেন্ট কলেজ যেখান থেকে হচ্ছে পাশ করেছিলাম, ওইখানেও আমার ফ্রেন্ডরা তারা ভালো ভালো জায়গায় অনেক জায়গায় চান্স পেয়েছে, বাট হচ্ছে গিয়ে একমাত্র দেখা গেছে হচ্ছে মেডিকেল হচ্ছে একমাত্র আমি চান্স পেয়েছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আশেপাশের যারা ছিল, পাড়ার প্রতিবেশী এলাকার লোক বা হচ্ছে গিয়ে কলেজের টিচাররা বা ব্যাচমেটরা, তারা সবাই হচ্ছে খুব খুশি হয়েছে যে না আমাদের ভিতর থেকে এই মেয়েটা একমাত্র চান্স পেয়েছে। তো হচ্ছে সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে যে হ্যাঁ অদ্রি কষ্ট করছে, ও চান্স পাইছে। আমি হচ্ছে গিয়ে প্রতিদিনই দেখা গেল বেশ গড়ে একটা ভালো সময় পড়াশোনা করতাম, পড়াশোনাটাই মেইন লক্ষ্য ছিল। আমিও ফোন অ্যাডিক্ট ছিলাম, কিন্তু আমি সেটাকে কাজে লাগিয়েছিলাম, আমি পড়ার ক্ষেত্রে কাজে লাগিয়েছিলাম। আসলে দেখা গেছে কি অনেকে ফোনটাকে শুধু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য ব্যবহার করে, আর আমরা করেছিলাম আমাদের পড়ালেখার ক্ষেত্রে। প্রথমত যত এসব সোশ্যাল সাইটস আছে এগুলা থেকে অ্যাডিকশনটা একটু কমাতে হবে সবার। যদি অ্যাডিকশনটা কমানো যায় তাহলে দেখা যাবে যে এমনিতেই লাইফটা সুন্দর হয়ে যাচ্ছে, পড়ালেখার ক্ষেত্রে মনোযোগ আসছে, আশেপাশে সব ক্ষেত্রে মনোযোগ আসছে। কিন্তু ফোনের নেশা এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে একটা ক্লাস 4-5 এর বাচ্চা হয়তো সারাদিন ফোন না থাকলে ওরা পাগল প্রায় হয়ে যায়। তো মানে এটা পরিবারের ক্ষেত্রে একটু দেখতে হবে যেন বাচ্চা ফোন অ্যাডিক্টেড না হয়ে যায়। আর পড়ালেখা সেটা কম বেশি সবাই করতে পারবে যদি ফোন অ্যাডিকশনটা একটু কমে যায়। আমি একটাই কথা বলবো, তুমি সারা বছর যা করো না করো পরীক্ষার আগে আসলে একটু হাত পা ধুয়ে একটু পড়তে বসো, তখন হচ্ছে ফোন টোন দূরে রেখো। এখন এরকম দেখা যায় কি যে আমার ব্যাচমেটদের ক্ষেত্রে বা আমার জুনিয়রদের ক্ষেত্রে এরকম আমি দেখেছি যে পরীক্ষার আগে আসলে মানে সে টাইমটা কাজে লাগাতে পারে না, সে জানে না তার কখন ফোনটা ধরতে হবে, সে জানে না তার কখন ফোনটা ছাড়তে হবে। এটা যদি মানুষ একটু শিখে যায় যে আমার এই সময়টা আমার ফোন ধরা উচিত না, আমার সামনে এখন অ্যাডমিশন আছে, এই 3টা মাস আমি গাধার মতো খাইটা পড়বো, 3 মাস আমি চান্স একটা জায়গায় ভালো জায়গায় একটা চান্স পাই, চান্স পাওয়ার পরে বাকি আমার ফ্রেন্ডরা
তখনও পড়তে থাকবে, কারণ ওদের অ্যাডমিশন হয় নাই। তো ওরা পড়তে থাকবে, আমি তখন দেদারসে ফোন চালাইতে পারবো, তাতে তো আমার কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি আমাকে কিছু বলবে না যে অদ্রি তুই পড়তে বস, তুই তো চান্স পাস না, এরকম তো না। আমি আমার যখন পড়ার টাইম হবে আমি তখন ফোনটা রেখে পড়তে বসবো। যদি আমি এরকম করতে পারি তাহলে হচ্ছে আমার ফোন চালানোর আর অনেক সময় থাকবে, লাইফটা উপভোগ করার অনেক সময় থাকবে, মুভি দেখার সময় থাকবে, ঘুরতে যাওয়ার সময় থাকবে। মানে আমাকে জানতে হবে যে আমার কখন ফোনটা ধরতে হবে আর কখন ছাড়তে হবে। আমাদেরকে দেখে আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম অনেক উদ্বুদ্ধ হবে। এবং জয় টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। সবাইকে ঈদ মোবারক। দর্শক, এতক্ষণ আমরা যে দুই মেধাবী মুখের সাথে কথা বলছিলাম, যারা মেডিকেল পড়ুয়া ছাত্রী, সেই দুই মামুনির গর্বিত বাবা মা এখানে আছেন। কেমন লাগছে এই যে আপনার দুই মেয়ে একসাথে ডাক্তারি পড়ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কারণ এটা আমাদের পরিবারের জন্য, দেশবাসীর জন্য এটা অবশ্যই একটা চমৎকার মেসেজ যে একই পরিবার থেকে দুইটা মেয়ে মেডিকেল অধ্যয়নরত। এটা আসলে বলে বোঝানো যাবে না, মনের ভাব এভাবে প্রকাশ করা যাবে না। হয়তোবা আমাদের কথার স্টাইল অথবা চোখের চাহনি দেখে আপনারা বুঝে নেবেন যে আসলে আমরা কতটা গর্বিত। স্পেশালি মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ভালো একটা জায়গায়, মেডিকেল না শুধু, ভালো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, আমি সেই কাজটুকুই করেছি। সেটা হলো ওদের নেগেটিভ মার্কিং নামে একটা অপশন আছে, যে ভুল হলে 0.25 মার্কস কাটা যায়। তো এইটা অনেক গার্ডিয়ান, অনেক স্টুডেন্ট বুঝে না, কিন্তু এইটার প্রতি আমার ছিল শুরু থেকেই কঠোর নির্দেশনা যে যেগুলো নেগেটিভ মার্কিং সেগুলোই কিন্তু তোমার ফাইনাল এক্সামের কোশ্চেন। যেহেতু বি কেয়ারফুল, নেগেটিভ যে মার্কিং এর যে কোশ্চেন গুলো থাকবে অবশ্যই সেই কোশ্চেন গুলোকে তোমরা প্রতিদিন ঝালাই দিবা বারবার, এবং এইটুকু যদি তুমি করতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, বিকল্প আর কোনো কাজ করার তোমাদের দরকার নেই। ওরা ইনশাল্লাহ এটা করেছে। আমি মনে করি যে বিশ্বের মধ্যে গর্বিত বাবা মা হিসেবে আমরা এখানে দুইজন দাঁড়িয়েছি, এবং ইনশাল্লাহ আমাদের এই পরিচয়টুকু সারা বিশ্বে ছড়িয়ে যাবে ওদের মাধ্যমে। আমার ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। ওদের জন্যই আসলে আমি চাকরিটা ছেড়েছিলাম। কারণ যখন ওদের প্লে গ্রুপে ভর্তি করলাম দুজনকে, ওদের স্কুলে নেওয়া আনা, পড়াশোনা, বেসিক্যালি আমি ওদের ক্লাস 8 পর্যন্ত আমি ওদের টেক কেয়ার করেছি। তারপর 9 থেকে হয়তো একটু স্যারদের কাছে পড়েছে, ইন্টারে তো কোচিং এ করেছে। হ্যাঁ, এটুকুই মনে হয় যে ওরা অত্যন্ত ভালো মেয়ে, এবং ওরা ওদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, এবং কি বলবো, ওরা আসলেই খুব ভালো। এখানে যে দেখলাম আমরা, ঐশী কিন্তু বলছিল যে মা ওদ্রিকে বেশি ভালোবাসে। আসলে ও একটু দুষ্টু। মানে দেখেন, যে মেয়েটা যে একটু দূরে থাকে তার কথা হয়তো একটু বেশি মনে পড়ে, আর ও ভাবে কি যে ওই যে আম্মু শুধু ওকেই ভালোবাসে। এটা না, মা বাবা সবাইকেই সমান ভালোবাসে। এটা ওর একটু, কি বলবো, ওই যে ও একটু দুষ্টুমি বেশি করে, ছোট তো, ও কাছে থাকে, এটাই। ও কাছে থেকে ভালোবাসাটা বুঝতে পারতেছে না। বাবা মার কাছে তো দুজনেই সমান। দুজনেই সমান। সর্বশেষ কেমন লাগছে এই যে আগামী ডাক্তারের মা? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগছে, এবং আপনারা দোয়া করবেন ওরা যাতে সাফল্যের সাথে ওদের এমবিবিএস কোর্স কমপ্লিট করে ওরা ভালো মতো মানব সেবা নিয়োজিত হতে পারে, সবাইকে সেবা দিতে পারে, যেন ভালো মানুষ হতে পারে। আমি এই দোয়া সবার কাছে চাই। ওরা কিন্তু বরিশালের বরগুনা জেলার তালতলি থানার সন্তান। তো ওই হিসেবে আমাদের একটা গর্ব আছে। আমার জানা মতে তালতলি থানাতে ওরাই রেকর্ড যে একটা পরিবার থেকে দুই বোন ডাক্তার হতে যাচ্ছে। আমাদের এলাকায় অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কিন্তু একই পরিবার থেকে দুইটা বোন ডাক্তার হবে, এটা প্রথমত ইনশাল্লাহ রেকর্ড হচ্ছে, বরগুনা জেলায় একটা রেকর্ড হচ্ছে। কিন্তু আজকে ভালো লাগতেছে যে জয় টিভি সরাসরি বাসায় চলে আসছে। আসলে এটা প্রত্যাশার বাইরে ছিল যে আমার এই নর্মাল একটা বাসায় আমি পরিবারে থাকি। তো এই বিষয়গুলো জয় টিভি কিভাবে খবর পেলাম জানি না, কিন্তু তারপর আমি জয় টিভি কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে ওরা খুঁজে খুঁজে বের করে মেধাবী সন্তানদের, মেধাবী মুখদের একটা সাক্ষাৎকার প্রকাশ করবে ঈদ উপলক্ষে। এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। আমি সর্বোপরি পরিবারের পক্ষ থেকে এবং অদ্রি, তাবাসসুম খান অদ্রি এবং তাসনুভা খান ঐশীর বাবা হিসাবে, পরিবারের প্রধান হিসাবে আমি জয় টিভিকে এবং বিশ্বের দেশবাসী, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে, বিশেষ করে শ্যামপুর বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বৃন্দ, ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিকের কোচিং এর শিক্ষক বৃন্দ, এবং আমাদের পাশের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, সবাইকে এই উপলক্ষে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। সবার জীবন সুন্দর হোক। হ্যাঁ,